ভিক্ষা দিতে গিয়ে যে নিজের প্রাক্তন স্বামীকে এভাবে দেখা হয়ে যাবে আমি কখনো কল্পনাও করিনি। আমার হাজবেন্ড তো আমাকে দেখে মুখ লুকানোর বারবার চেষ্টা করছিল, কিন্তু আমি তো তাকে ধরে ফেলেছি। সে বুঝতেও পারেনি। আমি তাকে বললাম, মুখ লুকিয়ে দরকার নেই, আমি তোমাকে চিনে ফেলেছি। কি অবস্থা, তুমি ভিক্ষা করছো কেন? তোমার সহায় সম্পদ, অর্থ সম্পদ কই গেল সব? সে বারবার লজ্জাবোধ হচ্ছিল এবং বলল, আর বলো না, তুমি তো জানো তোমাকে ডিভোর্স দেওয়ার পর আমি মোহে পড়ে একটা মেয়েকে বিয়ে করেছিলাম। সে আমাকে কবজা করে আমার সব সম্পত্তি নিয়ে নিজের নামে করে সব কিছু নিয়ে পালিয়েছে। সোনা গহনা যা দিয়েছিলাম সব কিছু সে আয়ত্ত করে নিয়েছে এবং বাড়িঘর সম্পত্তি আমি তার নামে লিখে দিয়েছিলাম তার সুন্দরের মোহে পড়ে, কিন্তু তারপর সে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আমি এখন পথের ফকির, আমাকে দেখার মতো কেউ নাই। আমি বললাম, তাহলে চাকরি বা কোনো কাজ করছো না কেন? তুমি ভিক্ষা করছো কেন? তোমার হাত পা চালান তো ভালোই আছে। সে বলল, তুমি তো জানো আমি আমার এলাকায় সম্ভ্রান্ত একজন লোক ছিলাম, আমি কিভাবে সবার কাছে চাকরি বা কাজ চাবো? তাই আমি এই শহরে এসে বস্তিতে থেকে কোনো রকম ভিক্ষা করে জীবনযাপন করছি। শরীরটাও তেমন ভালো না, আগের মতন চলে না। আমি বললাম, ও আচ্ছা, তাহলে তোমার মা ভাই বোন সবাই কোথায়? বললো, কেউ আমার খোঁজ খবর রাখে না, এখন টাকা নেই পকেটে, তাই আমার কেউ নেই। তোমার কি অবস্থা? সে আমাকে জানতে চাইলো। আমি বললাম, এই তো আমার চলছে ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ মোটামুটি ভালোই রেখেছি। যারা ঠকে যায় তারা ভালোই থাকে। আমি একটা বেসরকারি জব করছি আর এই তো চলছে কোনো রকম নিজের একার জীবন। সে আমার পাশেই দাঁড়ানো থাকা ছেলেটাকে দেখে বলল, কি এটা কি তোমার ছেলে নাকি? বিয়ে করেছো দ্বিতীয়বার? আমি বললাম, না, এটা আমার ভাইপো, আর ও আমার সাথেই থাকে। ওর মা বাবা জব করে, সেজন্য আমি যখন বাসায় থাকি ও আমার কাছে চলে আসে। বলল, ও আচ্ছা ঠিক আছে, দ্বিতীয়বার বিয়ে কেন করনি? আমি বললাম, না, ওরকমভাবে বিয়ে করার চিন্তা ভাবনা করিনি, আর নিজের জীবন নিয়ে এত বিজি যে এসব চিন্তা ভাবনা করতেও পারিনি। হ্যাঁ, একবার যখন নিজে বিশ্বাস করে কারো হাত ধরে ঠকেছি, দ্বিতীয়বার আর কারো হাত ধরতে চাই না। সে বলল, কেন, সবাই কি খারাপ হয় নাকি? সবাই আমার মতন হবে না, তুমি খুব ভালো ছিলা। আমি জানি তুমি কোনো দোষ ছিল না, তবু আমি মোহে পড়ে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, ঠকিয়েছি, পারলে ক্ষমা করে দিও। হ্যাঁ, দ্বিতীয়বার কাউকে বিয়ে করে নিও ভালো দেখে, হয়তো তুমি অনেক ভালো থাকবা। আমি বললাম, তার আর দরকার নাই, সময় বলে দেবে কি করব। তারপর আমি তার হাতে 5,000 টাকার মতন দেওয়ার চেষ্টা করলাম। সে বলল, কেন, টাকা কেন? আমি বললাম, তোমাকে ভিক্ষা দিচ্ছি না, খুশি হয়ে দিচ্ছি, এটা দিয়ে তুমি ছোটোখাটো একটা কিছু শুরু করে দিও, হয়তো বা রাস্তার পাশে পাঞ্চি কাঠ নিয়ে বসতে পারো, এটাও ভালো চলবে। সে বলল, না, আমি তোমার কাছ থেকে টাকা নিতে না। আমি বললাম, না, নেও না, আমি খুশি হয়েই দিচ্ছি তোমাকে। সে বলল, না, আমি এটা নিতে পারবো না, আমার খুব ক্ষুধা লেগেছে, তুমি পারলে আমাকে একটু কিছু খাওয়াবে। আমি বললাম, কি খাবে? সে বলল, হ্যাঁ, আমি কিছু খেতে চাই, তুমি রাস্তার অপোজিটে যে দোকান আছে ওখান থেকে আমার জন্য চা বিস্কুট যা পারো রুটি মুটি কিছু একটা নিয়ে আসো। আমি বললাম, কেন, তুমি ভাত খাও? বললো, না, আমি এইটা খাবো না, আমি ওইটা বলেছি, তুমি যদি আমাকে কিছু দিতে হয় তাহলে আমাকে এইটাই খাওয়াতে হবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখানে দাঁড়াও এবং আমার ভাতিজাকে দেখে রাখো। সে বলল, ঠিক আছে, তুমি যাও নিশ্চিন্তে, কোনো সমস্যা নেই। আমি তার জন্য রুটি আর বিস্কুট আনতে এপার থেকে ওপার যেতে হায়েস্ট আমার 10 মিনিট লাগছে। আমি তাড়াতাড়ি করে তার জন্য রুটি বিস্কুট এবং চা নিয়ে ফিরে আসলাম। এসে দেখি অদ্ভুত ঘটনা, আমার ভাতিজি সহ সে তো উধাও, কোথাও নেই, মানে কোথাও নেই। ঘরে বাইরে চারদিকে খুঁজলাম এবং আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করলাম, কিন্তু না, কোথাও তাকে পাচ্ছিলাম না। এখন আমার মনে খটকা লাগতে লাগলো, আসলে কি সে ভিক্ষুক নাকি অন্য কিছু উদ্দেশ্যে আমার জীবনে আবার সে ফিরে আসতে চাচ্ছে, বা আমার কোনো ক্ষতি করার উদ্দেশ্যে আমার বাসায় আসছে। আমি খুবই বিচলিত হয়ে পড়লাম, কারণ তার সাথে আমার ভাইপো ছিল।